এছাড়া হোয়াট ইন্টারফেয়ার্স উইথ গুড হেলথ, গুড হেলথকে কোন জিনিসটা ইন্টারফেয়ার করে, কে বাধা দেয়? ইন্টারফেয়ার্স, গুড হেলথকে ইন্টারফেয়ার কে করে? যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তাদের জন্য ইন্টারফেয়ারিংটা কি? আমি এতক্ষণ অনেক কিছু বলে দিয়েছি, যেগুলো তোমরা করো সেগুলি আমরা ইন্টারফেয়ার, যেগুলো জেনারেলি করতে ভালো লাগে। মনে রাখবে একটা কথা আমি চিরকাল জানি, যা জিভের স্বাদ দেয়, যা সাময়িক আনন্দ দেয়, তার সাময়িক মানে ফর দ্য টাইম বিং, সেগুলো সবসময় টক্সিক, ব্যাড। কিন্তু যারা লং আনন্দ পেতে চায় তারা প্রথমে একটু কষ্ট নেবে, ঠিক আছে? তাই যেটা শর্ট টাইম বেনিফিট সেটা কখনো ভালো নয়। লং টাইম বেনিফিটের জন্য যদি শর্ট টাইম পেইন নিতে হয়, সেই সামান্য পেইন নেওয়াটা ভালো লং টার্ম বেনিফিট পাওয়ার জন্য। অ্যাবনর্মাল ফাংশন অফ ওয়ান অর মোর পার্টস অফ দ্য বডি, কোন বডির একটা বা দুটো পার্টের ছোট্ট একটা কুনি যদি উঠে যায়, নাকের এখান থেকে ছোট্ট একটা নখে প্রবলেম হচ্ছে, এটাও একটা ডিসেবিলিটি। রেজাল্টিং ইন সিমটমস অফ ইলনেস টার্মড অ্যাজ ডিজিজ। হোয়াট ইজ ডিজিজ? এই ডিজিজের যে এক্সেলেন্ট ডেফিনেশনটা তোমাদের সামনে আছে, এটাকে ভালো করে শিখে নেবে। abnormal functioning of one or more parts of the body resulting in symptoms, সিম্পটম, তোমার বডিতে যে যে সিম্পটম গুলো, চিহ্নগুলো দেখা দেবে, সাইন্স এন্ড সিম্পটম নিয়ে একটু পরে বলবো। সিম্পটমস অফ ইলনেস, সিম্পটমস অফ ইলনেস, হ্যাপিনেস নয়। সিম্পটম অফ হ্যাপিনেস করলে সেটা আরো করবে। সিম্পটমস অফ ইলনেস ইজ টার্মড অ্যাজ ডিজিজ, ডিসেবলড ইজ, ডিজিজ, ইজিনেসটা ডিসেবলড হয়ে গেছে, তাকে ডিসেবল বলা আছে। এইভাবে আমরা আমাদের নলেজগুলোকে এগিয়ে নিতে পারবো। এবার আমরা সেই ডিজিজগুলোর আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে নেব। আমরা হিউম্যান ডিজিজের আসতে গেলে ডিজিজের এই পার্টগুলো, ইন্ট্রোডাক্টরি পার্ট খুব ইম্পর্টেন্ট, আমাদের জানতে হয়। ডিজিজ, ডিস্টার্বড ইজ, ডিসেবলড ইজ, অলরেডি তোমাদের আমি মেনশন করে দিয়েছি, এটা চিরকালই জেনে নেবে। এছাড়া ডিজিজ রেজাল্টস ইন এ চেঞ্জ ইন আইদার দ্য ফাংশন অফ অ্যাপিয়ারেন্স of one or more system of the body for the worse কন্ডিশনে চলে যায়। ডিজিজের নিয়ে পড়তে গেলে আজকের দিনে দাঁড়িয়ে যে কিছু কমন শব্দগুলো আছে, এই কোভিড পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে তোমরা কিছু কমন টার্মস তোমরা ডিজিজ রিলেটেড শুনেছো, এগুলো এক্সামে অনেক সময় আসে, এগুলো একটু কনফিউজিং টার্মস, সেগুলো তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। কিরকম আছে ডিজিজের ক্ষেত্রে? এন্ডেমিক ডিজিজ মানে যখন কোনো একটা ডিজিজ কোনো একটা এরিয়া অফ পিপলের মধ্যে, মানুষের মধ্যে একটা পার্টিকুলার স্মল এরিয়ার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে থাকে, যাকে আমরা এন্ডেমিক বলবো। যেমন কিছুদিন আগে আমরা ইবোলা পেয়েছিলাম, তাকে আমরা এন্ডেমিকও বলতে পারি, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড ততটা ছড়ায়নি, কিছুটা এপিডেমিকের মধ্যে পড়ে। নেক্সট টার্ম হচ্ছে, আমরা এন্ডেমিক কথাটা যেটা বলেছি তোমাদের একটু রেখে দেবে, এন্ডেমিক মানে যেটা ওয়ান অনলি ইউনিট এরিয়াতে ছড়িয়ে পড়লো। তারপরে আমরা বলতে পারি এপিডেমিক, ভেরি ইম্পর্টেন্ট। এপিডেমিক, মেনি পিপল, মেনি এরিয়াজ ইন এ শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি লোক অনেকগুলো এরিয়াতে, স্মল স্মল ভিলেজ নয়, অনেকগুলো ভিলেজে, কিছু স্টেটে এটা কভার করে যেতে পারে, শর্ট টাইমের মধ্যে যদি ছড়িয়ে পড়ে, এপিডেমিক। এবার আসছি যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের জেনে নিতে হবে প্যান্ডেমিক, কারণ আজকের এই যে কোভিড বা করোনা, এটা কমপ্লিটলি একটি প্যান্ডেমিক কন্ডিশন। প্যান মিনস এ প্যান, আমরা প্যান করি না ছবি দেখতে গেলে, প্যান এরিয়া ইজ এ হিউজ ওয়াইডার এরিয়ায় কিছু এপিডেমিক ডিজিজ, মানে যেটা কয়েকটা এরিয়াতে ছড়িয়ে পড়েছে, সেই এপিডেমিক ডিজিজ যখন পুরো কান্ট্রি ওয়াইজ যখন ছড়িয়ে পড়ে, ভেরি লার্জ এরিয়াতে ছড়িয়ে পড়ে, ইন দ্য ওয়ার্ল্ড যখন এফেক্টেড হয়ে যায়, দেন ইট ইজ কল্ড প্যান্ডেমিক। আজকের কোভিড, করোনা কনভার্টেড ইনটু এটা আমাদের প্যান্ডেমিক। প্রথমে যে কোনো ডিজিজই এপিডেমিক থাকে, যেমন প্রথম দিকে যখন ইউহানে চায়নাতে ডিজিজটা হয়েছিল, তখন তাকে আমরা কিন্তু একদম প্রথমে এপিডেমিক ছিল, আস্তে আস্তে সেটা প্রথমে এন্ডেমিক, একেবারে ছোট্ট একটা জায়গা ছিল, তারপরে সেটা এপিডেমিক হয়েছে, পুরো চায়না কান্ট্রিতে ছড়িয়েছে।
এবং সেখান থেকে যে পিপলরা বাইরে গেছে, অন্যদিকে গেছে, আস্তে আস্তে সেটা ছড়িয়ে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে চলে গেছে এবং ভারতবর্ষে এসে ভারতবর্ষকে আজকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হিউজ নাম্বার অফ পিপল এটাতে ডেথ হয়ে যাচ্ছে, ওল্ডার পিপল পার্টিকুলারলি, ইয়াঙ্গার পিপল, কোথা কার কি হবে বোঝা যাচ্ছে না, তাকে বলি আমরা প্যান্ডেমিক ডিজিজ। তোমাদের একটু দু একটা প্যান্ডেমিক ডিজিজ নিয়ে বলে থাকি। এর আগে ব্ল্যাক ডেথ নামে একটা ডিজিজ হয়েছিল বহুদিন আগে, আমরা গল্প শুনি। সেটাতে সব থেকে ওয়ার্ল্ডের ডেভাস্টেটিং ডিজিজ ছিল, সেটা ছিল প্লেগ। ব্ল্যাক ডেথ বলা হতো। প্লেগ হয়ে গেলে এটা র্যাটের মধ্যে দিয়ে ছড়াতো। তাহলে কি হতো, একদম গিয়ে পুরো গ্রাম থেকে গ্রাম উজাড় হয়ে গিয়েছিল। এমন এমন কিছু গ্রাম আছে যেখানে পুরনো বাড়িঘর, ভালো ভালো বাড়িঘর আছে, সেগুলো জঙ্গল ভরে গেছে। কেন? একটি লোকও বেঁচে ছিল না সেই গ্রামে প্লেগের জন্য। বডি ব্ল্যাক, কালো হয়ে যেত। মানুষ পর তাকে নিয়ে সৎকার করা বা তাকে কবর দেওয়া বা পুড়িয়ে ফেলার প্রয়োজন তো আমাদের ওয়ার্ল্ডে নেই। তাদের বডি পচে যাচ্ছে, সেখান থেকে আরো বেশি পরিমাণে ব্যাকটেরিয়া ছড়াচ্ছে। এইভাবে ছড়িয়ে প্লেগ ছিল হচ্ছে বিশ্বের সব থেকে বড় মহামারী, সবচেয়ে বেশি প্যান্ডেমিক। তারপরেই ছিল স্প্যানিশ ফ্লু, যেটা 1918 আশেপাশে এসেছিল। অনেক বড় বড় সায়েন্টিস্ট আছেন, তারা এগুলো ডিজিজে মারা গেছেন। এরকমও আছে প্রচুর লোক যাদের আজকে ডেথ, কেন আমরা জানি না। যেমন টাইফয়েড একটা রোগ ছিল, সেই টাইফয়েডে মারা গিয়েছিলেন আলেকজান্ডার। তোমাদের এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন, যদিও সেটা প্যান্ডেমিকের মতো অবস্থায় ছিল না বা এপিডেমিক সেরকম ছিল না, কয়েকটা জায়গায় ছড়িয়ে পড়েছিল। তাহলে প্যান্ডেমিক ডিজিজ প্রায় 100 বছর পর পর নাকি আসে ফিরে, প্রায় কথাটা সত্যিই প্রমাণিত হচ্ছে কিছুটা আজকের আমাদের এই কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে। কবে এটা থেকে আমরা মুক্ত পাবো, কবে ঠিক মতো ভাইরাস, অ্যান্টিভাইরাস বেরোবে, আমরা এখনো জানি না। এর আগে আমরা মার্স, মিডল ইস্টার্ন অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম পেয়েছিলাম, সার্স পেয়েছিলাম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আজকে আমরা কোভিড পাচ্ছি, এটাই ওই সার্সেরই আরো একটা আপডেটেড ভার্সন। আমাদের সাবধানে থাকতে হবে। আমি আগেই বলেছি যে বিশ্বে আমাদের নিউক্লিয়ার ওয়েপেন থেকে নয়, আমাদের থাকতে হবে এই যে বায়োলজি স্টাডি আমরা যারা করাচ্ছি, তাদের আরো বেশি পরিমাণে বায়োলজিতে ইন্টারেস্ট তৈরি করাতে হবে, রিসার্চ ফিল্ডটাকে আরো বড় করাতে হবে, ইন্টারফেরন নিয়ে স্টাডি আরো বড় করাতে হবে। কারণ বায়োলজিক্যাল ওয়েপেন বা যে কোনো কিছু, বায়োলজিক্যাল ওয়েপেন সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। একটা নিউক্লিয়ার ওয়েপেন হিরোশিমায় নাগাসাকিতে পড়েছিল, নাগাসাকিতে, সেখানে একটা প্রবলেম ক্রিয়েট করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে একটা ভাইরাল ডিজিজ। এটা সমস্ত বড় বড় লোকেরা বলেন, তোমরা ইউটিউবে দেখতে পারো, অনেক নলেজ আজকে ছড়িয়ে আছে সবার ক্ষেত্রে। ভাইরাস এমন প্রবলেম করতে পারে যেটা নিউক্লিয়ার বোমের থেকে অনেক অনেক বেশি ডেভাস্টেটিং হতে পারে ইন ফিউচারে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের বায়োলজি নলেজের মধ্যে দিয়ে বেশি করে মেডিকেল ফিল্ডকে আরো বেশি পরিমাণে, হেলথ সেক্টরকে আরো উন্নত করাতে হবে। হেলথ সেক্টর মানে সেই বায়োলজিক্যাল ওয়ার্ল্ড। কাজে আমরা বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, আমরাই যদি না টিকি, কে ফিজিক্স পড়বে, কে কেমিস্ট্রি পড়বে, কে ম্যাথমেটিক্স করবে, কে লিটারেচার পড়বে? আমরাই টিকলাম না, তো বায়োলজিকে আমাদের এনহান্স করাতে হবে। তোমরা স্টুডেন্টরা যারা পড়ছো আজকে, তারা বায়োলজিকে পড়তে হবে, আরো ভালো করে পড়তে হবে, জানতে হবে, রিসার্চ ফিল্ডটাতে যেতে হবে, বেশি করে গিয়ে এমন এমন নতুন নতুন আবিষ্কার করে যেতে হবে। আজকে ফিজিক্সের আবিষ্কার অনেক করছি আমরা, কেমিস্ট্রির অনেক আবিষ্কার করছি, বায়োলজিক্যাল আবিষ্কারের দিকে আরো বেশি যেতে হবে এবং গভর্নমেন্টকে এটাকে আরো ইজি করে তুলতে হবে, যাতে করে সমস্ত মানুষের মধ্যে পড়াশোনাটা আরো বেশি এনহ্যান্স হতে পারে। আমাদের মধ্যে এটা একটা সমস্যা দেখা দিয়েছে, যারা খুব ইন্টেলেকচুয়াল মানুষ তাদেরকে আমরা বায়োলজি পড়াই, তাদেরকে ডাক্তার করাই। হ্যাঁ, কথাটা ঠিক। একজন কম নলেজেবল মানুষ, সে যদি একজন ট্রিট করে, তার ক্ষেত্রে হয়তো সেটা ভুল ট্রিটমেন্ট হয়ে যেতে পারে। তার জন্য গুড ব্রেনের মানুষ দরকার আছে এই ফিল্ডে আসবার জন্য। কিন্তু আবার এমনও দেখেছি, এমন অনেক আবিষ্কার হয়েছে, সাধারণ নলেজ, সাধারণভাবে ভাবনা করে অনেক গ্রেট গ্রেট আবিষ্কার হয়েছে। তাই আমাদের যদি বায়োলজিক্যাল ফিল্ডের নলেজটাকে একটা লিমিটেড ভাবে রেখে মোর মেডিকেল কলেজ, মোর মেডিসিনের স্টুডেন্ট, এবং আসবে একটা দিন, আমি তোমাকে বলে যাচ্ছি, আমি আশাবাদী, আজকের দিনে দাঁড়িয়ে দেখবে আজকে যেমন ইঞ্জিনিয়ারদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা প্র্যাকটিস সেরকম পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। কিন্তু চাকরি পাওয়ার কথা নয়, আজকে আমাদের ইন্ডিয়াতে যে 2000 মানুষের পিছু একটা ডাক্তার
বা তার থেকেও বেশি সংখ্যাটা হতে পারে। সেখানে আমাদের যদি প্রতি 100 জনে একজন করে ডাক্তার এই রেশিওতে ডাক্তার বেরোতে পারে, আমরা সেবা করতে পারবো এবং বায়োলজি ফিল্ডটা আরো বেশি রিসার্চে যাবে। তাদের মধ্যে থেকে যত ছড়িয়ে যাবে, তাদের মধ্যে কেউ যখন রিসার্চে যাবে, তাদের মধ্যে কেউ না কেউ হয়তো আছেন যারা বের করে ফেলবে এই ধরনের স্মল ভাইরাসের কোনো অ্যান্টিডোট। আজকে যার জন্য গোটা পৃথিবী জুড়ে রিসার্চ হয়ে যাচ্ছে যে কে সবার আগে ভ্যাকসিন আনতে পারবে কোভিডের। এই যে কোভিডের ভ্যাকসিনের প্রতি এই যে কম্পিটিশন, এই কম্পিটিশন তো আরো বেশি বাড়তে পারতো, আরো রিসার্চ ওরিয়েন্টেড মানুষ যদি এটার মধ্যে আসতে পারে। তাই এটাকে আরো সিম্পলিফাই করবার জন্য সরকারের কাছে আমার আবেদন থাকবে, যাতে করে বেশি মানুষ এই মেডিকেল ফিল্ডটাতে আসতে পারে, বায়োলজি নিয়ে আরো বেশি পরিমাণে লোকেরা ইন্টারেস্ট হতে পারে। দেখো তারপরে কোয়ারেন্টাইন, আজকে তো এটা নতুন কোনো কথা নয়, তোমরা জানো সেপারেট, কমপ্লিটলি নিজেকে সেপারেট করে নেওয়া। মনে রাখবে এটা হচ্ছে কোয়ারেন্টাইনের সবচেয়ে বড় নলেজ। কোয়ারেন্টাইন কথার অর্থ নিজেকে সেপারেট করে নেওয়া, নট টু স্প্রেড, যাতে ডিজিজটা স্প্রেড করতে না পারে, যদি কারো হয়েও যায় যাতে অন্যের কাছে স্প্রেড না করে। যে নিজের ডিজিজ হচ্ছে সে দেখা গেল মেন্টালি ডিস্টার্বে অন্যকে ছড়িয়ে দিচ্ছে, এটা একেবারে খারাপ। তাই কোয়ারেন্টাইন একটা ইম্পর্টেন্ট ডিজিজ রিলেটেড কথা। আর লাস্টলি বলবো প্রোফাইল্যাক্সিস, এটা একটা নতুন শব্দ তোমাদের কাছে। প্রোফাইল্যাক্সিস ডোজ বা প্রোফাইল্যাক্সিস খুব ইম্পর্টেন্ট, মানে সেফটি মেজার, যে একটি রোগ হবার আগেই আমি কি কি সাবধানতা নিচ্ছি। মাস্ক পরছি, প্রোফাইল্যাক্সিস। ইনজেকশন নিচ্ছি, প্রোফাইল্যাক্সিস। ইমিউনিটি বুস্ট করছি, প্রোফাইল্যাক্সিস। ভ্যাকসিনেশন নিচ্ছি, প্রোফাইল্যাক্সিস। প্রোফাইল্যাক্সিস মানে প্রায়র প্রোটেকশন এগেইনস্ট প্রবাবল ডিজিজ, যতটা পারা যায় এবং সেটা যেন সাইড এফেক্ট কম হয়। তাই এই প্রোফাইল্যাক্সিস ডিজিজ নিয়ে আমাদের জেনে নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিয়ে তোমাদের এই পার্টটুকুকে আমরা কমপ্লিট করছি। এবারে আমরা ডিজিজ নিয়ে আরেকটি পার্টে আসি, তার নাম সাইন্স অ্যান্ড সিমটমস। তোমাদের কাছে সাইন্স অ্যান্ড সিমটম নিয়ে একটি বিষয় বলার চেষ্টা করব। সাইন্স কাকে বলে আর সিমটম কাকে বলে, ডাক্তাররা এই দুটো জিনিস নিয়ে কিন্তু ডিল করেন। অনেকের মধ্যে এটাকে নিয়ে একটা কনফিউশন থাকে, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। সিমটমস, মনে রাখবে এই জায়গাগুলো, সিমটমস অফ ডিজিজ আর দ্য থিং উই ফিল অ্যাজ বিং রং, সেগুলোকে সিমটম বলে। আমার মাথা ব্যথা হচ্ছে, জ্বর এসেছে, পেট ব্যথা করছে, তুমি বুঝতে পারবে। তুমি যেটা একজন পেশেন্ট ডাক্তারকে বলবে সেটা হলো সিমটম। কি কি হচ্ছে? চুলকোচ্ছে, সিমটম। পেশেন্ট ডাক্তার কাছে যা যা বলছে সেগুলোই হলো তার সিমটম, যেগুলো দেখা দিয়েছে তার মধ্যে। ভালো লাগছে না, সিমটম। মন খারাপ লাগছে, এটাও সিমটম। Symptoms indicate that there might be a disease. কাজে সিমটম দিলে কোন একটা ডিসেবিলিটি আছে, বডির মধ্যে কোথাও একটা প্রবলেম আছে। পেট ব্যথা হচ্ছে, পা ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, পায়ে গোড়া ফুলে গেছে, চুল উঠে যাচ্ছে, মুখে দাগ দেখা দিয়েছে, জিভে ব্যথা হচ্ছে, সে বলছে, পেশেন্ট বলছে ডাক্তারকে, সিমটম বলছে। ডাক্তার সিমটম শুনছে, সিমটম ডাক্তার কান্দে। শুনে নিয়ে ডাক্তার যেভাবে থিঙ্কিং গুলো করছে সেগুলো হলো যেগুলো ডাক্তার খুঁজছে। ওই সিমটমকে শোনার পরে ডাক্তার তার নলেজ দিয়ে পেশেন্টকে কিছু না বলে তিনি খুঁজছেন, বলছেন জিভ দেখাও, উনি কোনো সিমটম খুঁজছেন। চোখ দেখাও, সিমটম খুঁজছেন। জিজ্ঞেস করছেন অমুকটা কি হয়, জিজ্ঞেস করছেন। তিনি সাইন খুঁজছেন, সাইন। সিমটম বলার পরে ডাক্তারের কাছে গেল, একদম বোবা চুপচাপ বসে আছে, সে সিমটম বললো না, ডাক্তার শুধু দেখে দেখে খুঁজে নিল। মনে রাখবে পেডিয়াট্রিশিয়ান ডাক্তাররা তারা মূলত সাইনের উপরে কাজ করে, কারণ একটা কিড সে তার সিমটম বলতে পারে না। সিমটমটা তার যে গার্জিয়ান তারা কিছু কিছু দেখা যায়, সে পাতলা পায়খানা হচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু মাথা ব্যথা আছে, কিন্তু ডাক্তার ওগুলো দেখে তিনি খুঁজছেন সাইন, যে ডিজিজের সাইন। তিনি সাইনগুলো খুঁজে নিচ্ছেন, খুঁজে নিয়ে মেডিকেশন করছেন। খুব উল্লেখযোগ্য। তাই পেডিয়াট্রিশিয়ান ডাক্তারকে হতে হয় খুব ইন্টেলেকচুয়াল, সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয়। মনে রাখবে
সাইন্স অফ এ ডিজিজ আ থিং অফ এ ডক্টর লুকস, দেখো যে কথাটা বললাম, একটা ডাক্তার লুক ফর দ্য বেসিস অফ সিমটমস, অন দ্য বেসিস অফ সিমটম, সিমটমের উপরে ডাক্তার যেটা লুক আউট করেন সেটাই হলো সায়েন্স। সায়েন্স ইন্ডিকেটস পেশেন্টস আ পার্টিকুলার ডিজিজ, আর সাইন দেখেই ডাক্তার কোন পারফেক্ট কোন ডিজিজটা হয়েছেন সেটা তিনি আইডেন্টিফাই করেন, একটা বা দুটো। এবার যদি ডিজিজটা আইডেন্টিফাই হয়ে যায় তাহলে মেডিকেশনটা আইডেন্টিফাই হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মেডিকেশন আইডেন্টিফাই করা হয় ডিজিজ খুঁজে নিয়ে। তাহলে খুব সুন্দরভাবে আশা করি তুমি বুঝতে পারলে যে সিমটম হলো বিং রং, যেটা পেশেন্ট এসে বলছেন, সিমটম ইন্ডিকেটস দেয়ার মাইট বি আ ডিজিজ। পেশেন্ট যা বলে তা হলো সিমটম, আর ডাক্তার যা দেখেন খুঁজে নিয়ে সিমটমের ভিত্তিতে তা হলো সাইন। তাহলে সিমটম এবং সাইন তার ভিত্তিতে ডিজিজ আইডেন্টিফাইড হয়, আর ডিজিজ আইডেন্টিফাই হলে সবসময় মনে রাখবে পারফেক্ট মেডিকেশন এবং খুব তাড়াতাড়ি বডি হিল হতে পারে। এরপর আমরা টাইপস অফ ডিজিজের ক্ষেত্রে আমরা দেখব দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ডিজিজ, সেগুলোকে বলা হয় ইনফেকশাস ডিজিজ অ্যান্ড নন ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস, নন ইনফেকশাস, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেগুলো একজন ইন্ডিভিজুয়াল থেকে আরেকজন ইন্ডিভিজুয়ালে ছড়িয়ে পড়ে ইনফেকশাস। কোভিড করোনা একটা ইনফেকশাস ডিজিজ, ইজিলি বুঝতে পারছো, বা যে কোনো ধরনের রিংওয়ার্ম, দাঁত বলি যেগুলোকে ইনফেকশাস। তাহলে এক্সাম্পল হিসেবে ডিজিজ হুইচ গেট ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন, আমি আগেই বলেছি ইনফেকশাস জানো। কমিউনিকেবল ডিজিজ, এগুলোকে আরেকটা নামে বলা হয় কমিউনিকেট করে। এক্সাম্পল ইনফেকশাস করে যাচ্ছে চিকেন পক্স, হাইলি ইনফেকশাস, কমন কোল্ড, হাইলি ইনফেকশাস, and AIDS also infectious. Even infectious means airborne নাকি টাচবর্ন নাকি ওয়াটারবর্ন, এগুলো আলাদা আছে। ইনফেকশন করছে, একজনের থেকে একজনে যাচ্ছে। এইডস এয়ারবর্ন নয়, ওয়াটারবর্ন নয়, এইডস হচ্ছে ব্লাডবর্ন, অর্থাৎ ব্লাড টু ব্লাড, মিউকাস টু মিউকাস যদি এক্সচেঞ্জ হয়ে যায় সেটা তো ইনফেক্ট করছে, তাহলে এইডসও কিন্তু একটা ইনফেকশাস ডিজিজ। এবার আসছে নন ইনফেকশাস ডিজিজ, যেগুলো ইনফেকশন দেয় না। ডিজিজ which do not get transmitted from one person to another person, কিছুতেই না, কোনোভাবেই এক পার্সন থেকে আরেক পার্সনের দিকে ট্রান্সমিটই করবে না, সেটা তার নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিজের মেটাবলিক অ্যাক্টিভিটির গন্ডগোলের জন্য ডিজিজ হয়েছে, সেগুলো নন ইনফেকশাস ডিজিজ। তার মধ্যে ডায়াবেটিস নন কমিউনিকেবল ডিজিজ, এগুলোকে বলি, আগেরটা কমিউনিকেবল, এটা নন কমিউনিকেবল, যেগুলোর মধ্যে আমরা ডায়াবেটিসকে বলতে পারি নন কমিউনিকেবল, নন ইনফেকশাস। ইভেন ক্যান্সার ইজ নন ইনফেকশাস, এটা নিজে থেকে ডেভেলপ করে, যার হচ্ছে তার থেকে আরেকজনের হওয়ার সম্ভাবনা পাশাপাশি থাকলেও টাচে বা কোনো কিছুতেই যাবে না, বা ওয়াটার বর্ণ নয়, এয়ার বর্ণ নয়। ঠিক আছে, তো এই ধরনের নন ইনফেকশাস ডিজিজ আমি আগেই বলেছিলাম, ডায়াবেটিস, হার্টের ডিজিজ, ব্লাড প্রেশার, এই ডিজিজগুলো কিন্তু নন ইনফেকশাস ডিজিজ। এবার আমরা ইন্ট্রোডাকশন টু প্যাথোজেন, এবারে দেখছি প্যাথোজেনকে নিয়ে কিছু একটা ইন্ট্রোডাকশন তোমাদের সামনে করে দিচ্ছি। দেখো, ডিজিজ কজিং অর্গানিজমস আর কল্ড অ্যাজ প্যাথোজেন। আমি আগেই বলেছি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তোমরা জানো, যেখানে গিয়ে ডিজিজ কজিং অর্গানিজম যেগুলো ছোট ছোট মাইক্রোবস আছে তাদের নিয়ে ডিসকাস করা হয়। মোস্ট প্যারাসাইটস আর প্যাথোজেন্স, আমরা সমস্ত প্যারাসাইটদের দিয়ে প্যাথোজেন বলে থাকি। মোস্ট প্যারাসাইটস আর প্যাথোজেন্স। প্যারাসাইট কাদের বলা হয়? মনে রাখবে, টু ডিফারেন্ট অর্গানিজম, দুটো ডিফারেন্ট অর্গানিজম যখন নিজেদের মধ্যে অ্যাসোসিয়েট করে। কারণ প্যারাসাইটের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেমন মানুষের পেটে মানুষের সন্তান, সে কিন্তু কখনো প্যারাসাইট নয়, বা গরুর পেটে গরুর যে বাচ্চা থাকে সেটাও প্যারাসাইট নয়। সেম স্পেসিফিক অ্যাসোসিয়েশন কখনো প্যারাসাইট হতে পারে না, ডিফারেন্ট স্পেসিফিক অ্যাসোসিয়েশন প্যারাসাইট হয়। প্যারাসাইটদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে হোস্ট, এখানে যার বডিতে প্যারাসাইট এসে বাসা করে তাদের বলা হয় হোস্ট। যেমন যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, হিউম্যান হচ্ছে এখানে হোস্ট, এবং হিউম্যানের হোস্টের মধ্যে আমাদের ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের মধ্যে লটস অফ প্যারাসাইটস দে গেট এন্টার্স
অ্যান্ড কজ লটস অফ ডিস্টারবেন্স অ্যান্ড ডিজিজেস। ডিসেবিলিটি আমাদের ইজিনেসে করে দেয়। তাহলে এই যে হিউম্যান হোস্টের ক্ষেত্রে ওই প্যারাসাইটটা যত আসবে আমরা তত বেশি ডিজিজড হয়ে যাব। এই ধরনের কমন কিছু অ্যাক্টিভিটিসগুলো আছে, এই কমন অ্যাক্টিভিটিসগুলোকে নিয়ে বা কমন প্যারাসাইটগুলো আমাদের যে প্রবলেম করে সেগুলোকে নিয়ে যদি আমরা একটু বেশি নলেজ নিতে পারি তাহলে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমরা দেখা যাবে আমরা নিজেদের প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারবো, ডাক্তারদের কাছে ভালোভাবে সিমটম এগুলো আমরা বলতে পারবো। আমরা এর আগে যে কতগুলো এখানে মনে রাখো যে ডিজিজ যে প্যাথোজেনেরা মোস্টলি আমাদের প্রবলেম ক্রিয়েট করে তাদের মধ্যে একটা লিস্ট করে দেওয়া আছে, সেই লিস্টটাকে খুব ভালো করে মনে রাখবে। দ্য ম্যাক্সিমাম যে প্যাথোজেনটা আমাদের প্রবলেম ক্রিয়েট করে তারা হলো ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম, একটা ভাইরাস। এটাকে নিয়ে তো নতুন করে বলবার নেই, এখন তো আমাদের পরিস্থিতিটাই ভাইরাসে চলে এসছে, জানো তো আমরা কোভিড ভাইরাসের বা করোনা ভাইরাসের কথা আমরা বলছি, সেটাও একটা হোস্টে গিয়ে বাসা বাঁধে, মাইক্রো অর্গানিজম। ভাইরাল ডিজিজ আছে, এরপরে রয়ে গেছে কিছু ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাসও কিন্তু আমাদের একটা প্যাথোজেন যেটা হোস্টের উপরে বাসা বেঁধে আমাদের নানা রকম ডিসেবিলিটি ক্রিয়েট করে, ডিজিজ ক্রিয়েট করে। এছাড়া আছে প্রোটোজোয়ান্স, এটা আমরা যেন মনে রাখি, প্রোটোজোয়া বেশ কিছু প্রবলেম ক্রিয়েট করে, এর আগে ক্লাস 11-এ তোমাদের কিছুটা বলা হয়েছিল। আর আছে ওমস বা যেটাকে আমরা বাংলায় কৃমি বলে থাকি। মনে রাখবে আমি তোমাদের এটা পড়াতে গিয়ে একটা কনফিউশন লাগে, আমাদের অনেক ডিজিজের নাম আমরা শুনেছি, ডায়রিয়া, ম্যালেরিয়া, পক্স, হুপিং কাফ, কমন কোল্ড, রাইনাইটিস, দাঁত হাজা, চুলকানি। এই যে কতগুলো দাঁত হাজা মানে দাঁত বলতে থাকে যেগুলো চুলকানি হয় বডিতে, বা আমাদের আমাশা, এরকম লটস অফ ডিজিজ নিয়ে আমরা ছোটবেলা থেকে বড় হই। এছাড়াও খুব কঠিন কঠিন ডিজিজ, হাম, ডিপথেরিয়া, হাম মানে মিজলস বলা হয়, রুবেলা, লটস অফ ডিজিজ, যে ডিজিজগুলো কারো কোনোটা হয়েছে কখনো হয়নি, র্যাবিজ, কুকুরে কামড়ালে হয়। এই যে লটস অফ ডিজিজ, এই সমস্ত ডিজিজগুলো আমাদের গন্ডগোল লেগে যায়। আমরা ভাবি এক কথায় যদি বলে দিই প্যাথোজেন, ঠিক আছে, সবকটাই আমাদের ডিজিজ ক্রিয়েটিং, কিন্তু এক্স্যাক্টলি কোন ডিজিজটা কোন ধরনের প্যাথোজেন, প্যাথোজেনের নাম তো আমরা পড়িনি। ম্যালেরিয়ার ক্ষেত্রে নাম জানলাম প্লাজমোডিয়াম ভাইভক্স, আমরা এন্টামিবা হিস্টোলাইটিকা পড়ে নিলাম আমাশার জন্য, টাইফয়েডের জন্য টাইফয়েডের ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি। এই যে এতগুলো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিবির জন্য, কিন্তু কোনটা কি নামগুলো কঠিন দেখে আমাদের মাথার মধ্যে গুলিয়ে যেতে শুরু করে, যে বাট নেচার গুলো কিন্তু এই দিস 5 ডিফারেন্ট টাইপ অফ প্যাথোজেনের নেচারে, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। আমি তোমাদের কমন কিছু ডিজিজের কথা বলছি, সবার আগে এই স্লাইডটা থেকে তোমরা জেনে নেবে সেই কমন ডিজিজগুলো অ্যাটলিস্ট কোনটা কি দিয়ে হয়। যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ বললে আমরা টিবি ভাবতে পারি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কলেরা, ভিব্রিও কলোরি, ব্যাকটেরিয়াল ডিজিজ, অথবা টাইফয়েড, দিস ইজ অলসো কজড বাই ব্যাকটেরিয়া, ভেরি ডেডলি ডিজিজ। কিছুক্ষণ আগে বলেছিলাম যে আলেকজান্ডার দ্য গ্রেট উনি টাইফয়েডে মারা গিয়েছিলেন। তাই এগুলো সব গ্রেট গ্রেট ডিজিজ, এগুলো প্রত্যেকটা কজড বাই ব্যাকটেরিয়া। আর তোমরা ব্যাকটেরিয়া কি আলাদা, ভাইরাস কি সেগুলো আলাদা, এগুলো আগে তো পরে আলোচনা করবোই, কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো কমন কিছু ডিজিজ, গন্ডগোল করবে না। এরপরে যে ভাইরাল ডিজিজ বলতে আজকের দিনে দাঁড়িয়ে সবার প্রথমে যার নাম বলবো করোনা ভাইরাস, এছাড়া এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ফ্লু, যে কোনো ধরনের ফ্লু। ফ্লু বলতে গেলে কি কি পড়ে, আমাদের সোয়াইন ফ্লু নাম শুনেছো, ডেডলি ডিজিজ, অথবা আমাদের ইনফ্লুয়েঞ্জা যে ফ্লু সেটাও ভাইরাল ডিজিজ, ডেঙ্গু ভাইরাল ডিজিজ। সেরকম ফাঙ্গাল ডিজিজ কোনগুলো, ইচিং, চুলকনি, বডির যেখানে চামড়া ফোল্ড আছে সেখানে ইচিং হয়, চুলকনি হয়, এগুলো বেশিরভাগই ফাঙ্গাল ডিজিজ। প্ল্যান্টসের কিছু ফাঙ্গাল ডিজিজ হয়, আমরা হিউম্যান যেহেতু বলছি এখানে হিউম্যানের কথাই বলবো। এছাড়া আছে ওয়ার্মস বা কৃমি, কোনগুলো, কৃমি তো একটা আছেই আমাদের, যেরকম তোমরা জানো
জিয়ারডিয়া একটা কৃমির রূপ, হুকওয়ার্ম, পিনওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, এগুলো প্রত্যেকটাই ম্যালনিউট্রিশন করে দেয়। এছাড়া আরেকটা খারাপ ডিজিজ আছে, তার নাম ফাইলেরিয়া। ফাইলেরিয়াসিস, পাটা ফুলে যায়, ব্রেস্ট ফুলে যায়, স্ক্রোটাম ফুলে যায়। এগুলো সব ওয়ার্ম কজেস ডিজিজ। অথবা আমাশা, যেটা আমাশা হয় আমরা দেখেছি, অ্যামিবিয়াসিস। অ্যামিবিয়াসিস কিন্তু আরেকটা প্রোটোজোয়াল ডিজিজ। ম্যালেরিয়া আরেকটা প্রোটোজোয়াল ডিজিজ। ম্যালেরিয়া কিন্তু ভাইরাল, ফাঙ্গাল এগুলো ডিজিজ নয়, বা ব্যাকটেরিয়াল ডিজিজও নয়। ম্যালেরিয়া ইজ কজড বাই আ প্রোটোজোয়া, আ সেল, প্রোটোজোয়ান সেল। ওই যে মনেরা প্রোটিস্টা পড়েছিলাম, প্রোটিস্টার যে প্রোটোজোয়া, সেরকমই প্রোটোজোয়া দিয়ে আমাদের তৈরি হয় এই ধরনের প্রোটোজোয়াল ডিজিজ, আমাশা, এন্টামিবা হিস্টোলাইটিকা। কাজে এই জায়গাগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এগুলো ক্যাটাগরি কিন্তু ভুলে যেও না। আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ডিজিজ নিয়ে আমি তোমাদের এখন ডিসকাস করে যাব। চলো আমরা কমন ডিজিজেস ইন হিউম্যান বিং তার কথা একটু বলে যাই। হিউম্যান বিং এর ক্ষেত্রে এবার যে কিছু এতক্ষণ আলোচনা করছিলাম, এবার কিছু ডিজিজ নিয়ে আমি পরপর যেটুক সিলেবাসে আছে সেটুক নিয়ে তোমাদের ডিসকাস করব। মনে রেখো, যারা আইএসসি সিলেবাসে আছে বা যাদের বেঙ্গল মিডিয়ামে আছে বা সিবিএসইতে আছে, তাদের একটু ডিজিজের ডিফার করতে পারে। আমি তার মধ্যে কিছু ডিজিজ নিয়ে তোমাদের কমন কথা খুব বেশি ডিটেলে বলবো না, কারণ এটা মেডিকেল ক্লাস নয় যে মেডিকেল ক্লাসে মেডিকেল আরো ইনফরমেশন দেওয়া যায়, সেগুলো দেবো না। কমনলি অ্যাওয়ার করবার জন্য বা যেগুলো এক্সামে বেশিরভাগ আসে সেগুলো নিয়ে তোমাদের বুকটাকেও সঙ্গে পড়ে যেতে হবে। আমি সিলেবাস অনুযায়ী কয়েকটা ডিজিজ তোমাদের পরপর ডিসকাস করে যাচ্ছি, তাদের সিমটম, সাইন এবং প্রবাবল মেডিকেশন, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে যাব। হিউম্যানের জন্য যেগুলো হয়, যেমন আমরা যে কি কি টার্মিনোলজি আছে ইনফেকশন রিলেটেড, সেগুলো নিয়ে আমরা কয়েকটা ডিসকাস করে যাই। টার্মস রিলেটেড টু ইনফেকশনস। নাম্বার ওয়ান, প্যাথোজেন্স, যারা মাইক্রোব দ্যাট কজেস ডিজিজ, যাদের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, দিজ আর কল্ড প্যাথোজেন্স। এরপরে ডিজিজ নিয়ে কিছু ইম্পর্টেন্ট আছে। হোস্ট, আমি কিছুক্ষণ আগে বলেছি, হিউম্যান বিং, আ হোস্ট অর এনি অ্যানিমাল বিং ক্যান বি হোস্ট। যে ডিজিজড হয়ে যায় তাকে হোস্ট বলা হয়। অর্গানিজম দ্যাট দ্য মাইক্রোবস অ্যাটাকস অর ইনফেক্টস, সেটাকে হোস্ট বলি। প্যারাসাইট বলে অর্গানিজম দ্যাট লিভ ইন দ্য বডি অফ হোস্ট অ্যান্ড ডিরাইভ করে দেয়, এবং যারা নিউট্রিশনকে ড্রাইভ করে বা চুষে নেয় ফ্রম দ্য হোস্ট অ্যান্ড নট নেসেসারি লাইক দ্য হোস্ট, তারা হোস্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই। কাজে প্যারাসাইট যেটা ডিফারেন্ট স্পেসিফিক অ্যাসোসিয়েশন, এটাকে মেনলি আমরা এমফাসাইজ করব। টেপওয়ার্ম, লাইস মানে উকুন, এই যে লাইস দেখতে পাচ্ছ মানুষের মাথায় হয়ে থাকে লাইস, এটাও একটা প্যারাসাইট। মানুষ একটা ডিফারেন্ট অর্গানিজম, লাইস একটা ডিফারেন্ট অর্গানিজম, আর্থ্রোপড, তারা মাথা থেকে রক্ত খেয়ে নিতে পারে, ইচিং হতে পারে, ডেডলি না হলেও এটা কিন্তু একটা ব্যাড কন্ডিশন। ভেক্টর, ভেক্টর মানে হু ক্যারিজ প্যাথোজেন্স। মসকিউটো এক্সাম্পল। ইন্ট্রোডিউস প্যারাসাইট ইনটু দ্য হোস্ট বডি, হোস্ট বডির মধ্যে যারা কোনো প্যাথোজেনকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় তাদের বলা হয় ভেক্টর। মনে রাখো, মশা কামড়ালে মশা বা মসকিউটো is not the any kind of parasite or something. Mosquito is a vector because they are carrying the infected organism by infected blood or infected pathogen, and they will be the carrier, তারা ক্যারি করে নিয়ে তারা হোস্টের বডিতে ইন্ট্রোডিউস করে দেয়। এখানে দুটো টার্মিনোলজি তোমাদের সামনে একটু ক্লিয়ার করে দেব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যারিয়ার অ্যান্ড ভেক্টর, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ক্যারিয়ার, ফ্লাই ইজ আ ক্যারিয়ার, বিকজ ফ্লাই যখন কোনো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়াকে কোনো কাফ বা থুতু সেখানের মধ্যে গিয়ে বসবে, বা স্টুলের উপরে, ইনফেক্টেড স্টুলের উপরে বসবে, তারা তাদের উইংস, লেগস এগুলোর মধ্যে সেগুলোকে ক্যারি করবে, এবং তারা যখন কোনো একজন অর্গানিজমের তার ফুডের উপরে গিয়ে বসবে, তাকে কন্টামিনেট করে দেবে, তাহলে সেখানে গিয়ে সেই ব্যাকটেরিয়াটা পৌঁছে দিল, তখন সেই ব্যাকটেরিয়াটা কোনো চেঞ্জ হলো না। যে ব্যাকটেরিয়াটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটা খালি ক্যারি হলো থ্রু আ অর্গানিজম, সেটাই হলো ক্যারিয়ার। ফ্লাই ইজ এ ক্যারিয়ার। কিন্তু যখন কোনো অর্গানিজম
যে যখন কোনো একটা প্যাথোজেনকে সে ক্যারি করবে এবং সে প্যাথোজেনটা তার বডিতে গিয়ে তার কোনো একটা চেঞ্জ হবে, প্যাথোজেনটার কোনো একটা রূপান্তর হবে, প্যাথোজেনটা কোনো তার তার যে দশা বা তার যে লাইফ সাইকেলে কোনো একটা স্টেজ কমপ্লিট করবে সে প্যাথোজেনের মধ্যে, তারপরে সেটা ইনফেক্টেড হয়ে আরেকজন প্যাথোজেনকে সেটা ট্রান্সফার করবে। এই যে চেঞ্জিং হলো যখন যে ক্যারিয়ারটার মধ্যে, সেই ক্যারিয়ারটার নাম হলো ভেক্টর। যেমন মসকিউটোর কথা তোমাদের বলবো, মসকিউটো যেমন প্লাজমোডিয়ামকে ক্যারি করে ইনফেক্টেড পারসন থেকে, সে প্লাজমোডিয়াম মসকিউটোর বডিতে গিয়েও তার লাইফ সাইকেলের একটা পার্ট চেঞ্জ করে নিয়ে সেটা ইনফেক্টেড রূপে মসকিউটো আরেকটা যখন হেলদি লোককে কামড়ে দেয়, হেলদি হোস্টকে যখন সে ইন্ট্রোডিউস করে দেয়, তখন at that time that mosquito will be called as vector। অর্থাৎ সেই প্যাথোজেনটার লাইফ সাইকেলের একটা কন্ডিশন সেখানে কমপ্লিট হলো। তাহলে ভেক্টরের ক্যারিয়ারের ডিফারেন্সটা বুঝে গেলে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সাম কমন ডিজিজ যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলোকে নিয়ে যেগুলো আমি ডিসকাস করে দেবো, তোমাদের তার নামগুলো বলে যাচ্ছি। সেগুলো টাইফয়েড, নিউমোনিয়া, কমন কোল্ড, ম্যালেরিয়া, অ্যামিবিয়াসিস, অ্যাসকারিয়াসিস, এলিফ্যান্টিসিস অ্যান্ড রিংওয়ার্ম, এগুলো সিলেবাসে মেইনলি বলা আছে। এছাড়া পক্স বা আদার ডিজিজ, গনোরিয়া, সিফিলিস, এগুলো নেই, আমি এগুলো সামান্য রূপে তোমাদের একটু প্রথমে বলে দিচ্ছি। গনোরিয়া, সিফিলিস সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো নিয়ে একটু জেনে নিতে হবে। গনোরিয়া প্যারাসাইট, গনোরি, সিফিলিস, ট্রাকোনিমা প্যালিডাম, এগুলোকে নিয়ে আমাদের নর্মাল খালি তাদের প্যারাসাইটগুলোর নাম জেনে নিলেই হয়ে যাবে। গনোরিয়ার যে লক্ষণ বা সিমটম, সাইন্স, এগুলো নিয়ে খুব একটা বেশি কিছু আসে না। এগুলো ব্যাকটেরিয়া, যেহেতু ব্যাকটেরিয়াল ডিজিজ তাই অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়ে এগুলোকে ট্রিট করা হয়, আমি এগুলোকে এখানে ইনকর্পোরেট করিনি। বাট গনোরিয়া অ্যান্ড সিফিলিস ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ, এগুলো কিন্তু এক্সামে, বিশেষ করে বেঙ্গল মিডিয়ামের এক্সামে এটা বেশি করে আসতে দেখা যায়। নিসেরিয়া গনোরি, তোমরা জানো এটা হচ্ছে গনোরিয়া মানে পেনিস, আমি একবারে বলে যাই, হিউম্যান পেনিস বা হিউম্যান জেনিটেলিয়া, সেটা ফিমেলের ভেজাইনা হতে পারে, মেলের পেনিস হতে পারে, সেখানে পাস ফর্ম করে যায় ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে, তখন আস্তে আস্তে সেখানে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে ট্রিট করা যায় সেটা সেরে যায়। ট্রাকোনিমা প্যালিডাম, সেটা দিয়ে সিফিলিস হচ্ছে, সেটা দিয়েও আমরা ওই অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করা যায়। লং লাস্টিং ডিজিজ এটা। আমাদের কনুয়ের প্রান্ত, যেটা এলবো আছে অথবা বডির কোথাও পার্টে যদি খুব বেশি ইচিং এর মতো পজিশন হয়, ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে, এবং তারপরে যদি আনপ্রোটেক্টেড সেক্সের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা তাড়াতাড়ি শুধরে নিতে হয়, আদারওয়াইজ ইনফার্টিলিটি থেকে শুরু করে এটা ডেডলিও হয়ে যেতে পারে। কাজে এই দুটো ডিজিজকে তোমরা এর সঙ্গে অ্যাড করে নেবে, শুধু এতটুকু পড়লে এখানে হয়ে যাবে। আমি এর আগে এই যে ডিজিজগুলো যেখানে লিস্টে তোমাদের করলাম সেগুলো নিয়ে আমি ওয়ান বাই ওয়ান এখন ডিসকাস করব, সিমটম নিয়ে বলবো, কুইকলি পার্টটাকে শেষ করে দেব। টাইফয়েড ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ। টাইফয়েড নিয়ে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া যেতে পারে, কারণ অনেক দিন আগে টাইফয়েড মেরি নামে একজন ফিমেল ছিলেন, যিনি ছিলেন কুক, তিনি একজন ক্যারিয়ার ছিলেন টাইফয়েডের। তিনি তাকে প্রোটেকশন নিয়ে ডিজিজগুলোকে ছড়ানোর থেকে বাধা করা হয়েছিল, কিন্তু তিনি নানাভাবে তার সত্ত্বেও তার কুকিং প্রফেশনটাকে তিনি চালিয়ে গেছেন এবং টাইফয়েডকে একেবারে বিরাট বড় একটা ডিজিজে পরিণত করেছিলেন। সেই জন্য টাইফয়েড, সেই টাইফয়েড মেরির থেকে নামটা এসছে টাইফয়েড ডিজিজটা। তার জন্য যে প্যাথোজেনটা রেসপন্সিবল সেই প্যাথোজেনের নামটা রাখবে সালমোনেল্লা টাইফি, সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে সেপারেট আন্ডারলাইন করে দিতে হয়। আর প্যাথোজেন এন্ট্রিটা কি করে হয় মনে রাখবে, টাইফয়েড ডিজিজটা কিন্তু একটা আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনের ডিজিজ বা পেটের একটা গন্ডগোল। কন্টামিনেটেড ফুড, সেই থেকে স্পয়েলড ফুড, সেই থেকে এই ডিজিজগুলো চলে আসতে শুরু করে। প্যাথোজেন এন্ট্রি কিভাবে প্যাথোজেনের এন্ট্রি করে, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, আমি আগেই বলেছি, এটা ভালো করে মাথায় রাখবে। প্রাইমারিলি রিচ টু দ্য স্মল ইন্টেস্টাইন, তারা স্মল ইন্টেস্টাইনে যদি রিচ করে যায় এবং বডির ইমিউনিটি যদি ডাউন হয়ে থাকে তাহলে এই ডিজিজটা কজ করবে। আমি তোমাদের যে স্যার হিসেবে বলছি, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমারও টাইফয়েড হয়েছিল, তোমাদের অনেকেরই হয়তো টাইফয়েড রোগটা হয়ে থাকে। তখন আমরা হাত ধোয়া প্র্যাকটিস সেরকম করতাম না, অনেক কিছু খেয়ে ফেলতে হতো। ও সময় আমার মনে আছে
একটা বোধহয় আনপ্রোটেক্টেড ছাতু, বিশেষ করে সেই ছাতুটা খাওয়া হয়েছিল, তারপরে কিন্তু এই ডিজিজটা হয়েছিল। এখানে কি হয়, ধীরে ধীরে জ্বর বাড়তে শুরু করে। একদিনে যা জ্বর হবে তার পরের দিন তার থেকে 1 ডিগ্রি বেশি হবে, তারপরের দিন তার থেকে আবার 1 ডিগ্রি বেশি, তারপরের দিন 1 ডিগ্রি বেশি, এবং সন্ধ্যেবেলায় করে জ্বরটা আসতে শুরু করবে। এটা যদি হয় তখন চার্ট করে নিয়ে জ্বর আসার টাইমটা দেখতে হয়, দেখে বুঝতে হয় যে আমাদের কি ধরনের ডিজিজ হতে পারে। তখন যদি প্রবাবল আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে টাইমলি চিকিৎসা করে ফেলি তাহলে সেরে যেতে হয়। আদারওয়াইজ টাইফয়েড এতটাই ডেডলি, তারা মানুষটাকে সুস্থ করবার পরেও কোনো একটা পার্টিকুলার অর্গানের উপরে তারা প্রভাব ফেলে যায়, সেই অর্গানটাকে তারা উইক করে দিয়ে চলে যায়। জানি না আমার ক্ষেত্রে কোন অর্গানকে উইক করেছে, অনেকের ক্ষেত্রে লিম্বের উপরে কাজ করে, ব্রেনে কাজ করে, অথবা অনেক লিভারের উপরে ব্যাড এফেক্ট ফেলে দেয়। এইভাবে অনেক কিছু ব্যাড এফেক্ট ফেলতে পারে, ব্লাডে ব্যাড এফেক্ট ফেলতে পারে যদি ঠিকমতো ট্রিটেড না হয়। তাহলে এটা একটা ডেডলি ডিজিজ, এটাকে নিয়ে আমাদের অ্যাওয়ার থাকতে হবে, কন্টামিনেটেড ফুড থেকে আমরা দূরে থাকতে হবে। আমাদের মধ্যে বলা হয় যে যারা জাঙ্ক ফুড খায় বা রাস্তার কোনো ফুড খাচ্ছে, ওপেন এয়ারের ফুড খাচ্ছে, সেই ফুডগুলোর মধ্যে দেখে ফুডের তো পয়সা দিচ্ছ, কিন্তু ফুডের সঙ্গে টাইফয়েডের জার্ম ফ্রিতে পাচ্ছ, খুব সাবধান। তাই এক জায়গায় বেশ কিছু মজাদার একটা গল্প বলি। একবার এক ভদ্রলোককে আমি দেখেছিলাম যে তিনি অর্ডার দেবার আগে উনি মজা করে বলছেন, একটা রেস্টুরেন্টে যাওয়ার ফলে বলছে 1 গ্লাস জন্ডিস দিন তো। অদ্ভুত ব্যাপার, 1 গ্লাস জন্ডিস, 1 প্লেট টাইফয়েড, 1 বাটি জিয়ারডিয়া। মানে এরকম কিছু নয় যে উনি যেগুলো চাইছেন সেগুলোর মধ্যে ওগুলো যেন আছেই, বলে উনি একটা নতুন ভাবে ব্যাপারটা একটু মজা করে বললেন যে এগুলোই যেন আমরা খাওয়ার সঙ্গে করে পাচ্ছি। এটা ইন্ডিয়ান ফুডে যদি গ্রামে চলে যায়, যেখানে আনপ্রোটেক্টেড, উপরে ঢাকনা টাকনা দেওয়া থাকে না, ফরেনে গেলে এগুলো হয় না। তারা প্লাস্টিকের গ্লাভস পরে ফুড কাটে, ফুডগুলোকে কভার জায়গায় রাখে। তাই ওপেন আনপ্রোটেক্টেড ফুড কখনোই খাওয়া উচিত নয়। তাই এই জায়গাগুলো ভালো করে মনে রাখবে। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। টাইফয়েডের সিমটমে কি দেখা যায়, খুব ইম্পর্টেন্ট এগুলো জিনিস, বাট কমপ্লিটলি তোমরা জানো। হাই ফিভার আসবে, হেডেক আসবে, উইকনেস, এগুলো কমন কিছু শব্দ, তোমরা যদি সিমটম বলে এগুলো প্রায় বলে দিতে পারবে। উইকনেস, স্টমাক এক মানে পেট ব্যথা, কনস্টিপেশন, বা আমাদের স্টুলের প্রবলেম হতে পারে, স্টুল আটকে যেতে পারে। লস অফ অ্যাপাটাইট, আমাদের খিদে কমে যায়, খিদে কমে যাওয়া একটা বিরাট বড় সিমটম, সমস্ত রোগের ক্ষেত্রেই হতে পারে। হাই ফিভার অনেক রোগের ক্ষেত্রে থাকতে পারে। উইকনেস, হেডেক, মাথা ব্যথা, এগুলো কমন কিছু সিমটম, প্রায় সমস্ত ডিজিজে থাকে। তোমরা এগুলো লেখার সময় লিখে দেবে। আমি মেইন পয়েন্টগুলো তোমাদের এখানে তুলে নিয়ে এনেছি, এর বেশি আর দেবার দরকার নেই। আমার সিলেবাসটাকে কুইকলি কমপ্লিট করতে হবে। প্রবাবল ট্রিটমেন্টের ক্ষেত্রে কি, ব্লাড কালচার আগে করে নিতে হবে। যদি কাউকে মনে হয় যে টাইফয়েডের সন্দেহ, যদিও টাইফয়েড হয়নি অথচ টাইফয়েড তাকে মেডিসিন না দেওয়ার আগে, মানে মেডিসিন যাতে ভুল করে না দেওয়া যায়, তাহলে আমাদের ব্লাড কালচার করতে হবে, ইউরিন কালচার করতে হবে, অ্যান্ড মোস্টলি ইম্পর্টেন্ট ভিডাল টেস্ট। এটাকে WIDAL, উইডাল টেস্ট, অনেকে ভিডাল টেস্টও বলে এটাকে। উইডাল টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট। এটা এক্সামে খুব আসে যে টাইফয়েডের জন্য নির্ণায়ক বা আইডেন্টিফাইং টেস্টের নাম কি, উইডাল টেস্ট। প্লিজ রিমেম্বার, এটা তোমাকে বলতে হবে। এছাড়া আছে ট্রিটেড উইথ এ কোর্স অফ অ্যান্টিবায়োটিক, ভেরি ইম্পর্টেন্ট, কোর্স অফ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মাস্ট বি টেকেন ইন কোর্স অফ অ্যান্টিবায়োটিক মেডিকেশন নিতে হবে, কোর্সেস অফ অ্যান্টিবায়োটিক, ফুল কোর্স। ধরে নাও এটাকে নিয়ে আমরা অনেক ইনফরমেশন দেব, বিশেষ করে যখন আমরা আমাদের ইভলিউশনের চ্যাপ্টারটা যাব, সেখানে কোর্সের গল্পটা আরেকবার তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এখন আমি একসঙ্গে বলে দিচ্ছি কেন কোর্স নেওয়া দরকার আছে। ডাক্তাররা অনেকগুলো শব্দ ইউজ করে থাকেন, বিডি, টিডি, ওডি। বিডি মানে 20 a day, মানে দিনে দুবার, মানে 12 আওয়ার্স পর পর। টিডি থ্রাইস আ ডে, বা 8 ঘন্টা পর পর, 8 আওয়ার্স, 3 into 8 24, অর্থাৎ 8 আওয়ার পর পর কোনো ডোজ আছে। অ্যাজ পার বডি ওয়েট, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, ডাক্তাররা অ্যাজ পার কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ টু দ্য পার্টিকুলার এরিয়া, বায়ো অ্যাভেলেবিলিটি বলে এটাকে। যে পার্টে আমাদের ডিজিজটা আছে সেই পার্টে গিয়ে সেই মেডিকেশনটা কতটা অ্যাভেলেবেল হলো, যার জন্য সেই প্যাথোজেনটা
কিল করা গেল সেই পরিমাণটাকে আমরা বায়োঅ্যাভেলেবিলিটি ড্রাগ বলি। সে বায়োঅ্যাভেলেবিলিটি হিসেবে ওডিও হয়, কারণ 24 আওয়ার্স পর পর কিছু ড্রাগ আছে, এগুলো ডাক্তারদের কিছু ল্যাঙ্গুয়েজ, ওডি টিডি বিডি, এইভাবে করে ওডি টিডি বিডি বা যেরকম কিছু হোক না কেন, ডাক্তাররা যখন একটা ফুল কোর্স দেন, ওনারা বললেন বিডি ফর 5 days, মানে 5 into 2 10 ক্যাপসুল বা 10 ড্রাগের নিতে হবে। সেটা না নিয়ে অনেকে দেখা যায় যে 2 দিনের বা 3 দিনের মাথাতেই সে রিলিফ ফিল করলো সিমটম থেকে। কিন্তু সেটা যদি ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, দেখা গেল কিছু সাম অফ দ্য ব্যাকটেরিয়াস তারা কিল্ড হলো, কিন্তু ফিউ ব্যাকটেরিয়াস তারা তখনও সেই ডিজিজ থেকে তারা ফ্রি হয়ে বসে থাকে, তারা চুপ করে ঘাপটি মেরে বসে থাকে বডির মধ্যে, তারা তখন ডিজিজটা করছে না, কিন্তু ফিউচারে তারা রেজিস্ট করে যায় এবং তাদেরই যখন তারা আবার মাল্টিপ্লাই করে, তখন সেই মাল্টিপ্লাই যে তাদের যে ডিজিজ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা, সেটা যখন বাইরে ফিসেস দিয়ে বা মলমূত্র দিয়ে বেরিয়ে চলে আসে, তখন সেটা আরো ডিজিজ স্প্রেড করে। সেটা তখন কি করে, সেটাকে বলে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। এইভাবে যদি সমস্ত এইভাবে প্র্যাকটিসটা ম্যাল প্র্যাকটিস হতে থাকে, তাহলে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ড্রাগ আরো বানাতে হবে এবং রেজিস্ট্যান্ট ভ্যারাইটির ব্যাকটেরিয়া গ্রো করে যাবে। এবং তখন মনে করো 1-2 কোর্স কমপ্লিট করলো, বাকি কমিউনিটিতে কেউ করলো না, তখন যে করলো তাকেও যখন আরেকবার সেই ডিজিজটা যদি হয়ে যায়, তাহলে সেই ডিজিজটা কিন্তু সেই রেজিস্ট্যান্ট ভ্যারাইটি দিয়ে, সেটা হয়তো আরেকজনের রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ব্যাকটেরিয়া দিয়ে সে ইনফেক্টেড হয়েছে। তাহলে আস্তে আস্তে করে তখন আর ওল্ড জেনারেশন ড্রাগ কাজ না করে, তখন নিউ জেনারেশনের হাই পাওয়ারফুল ড্রাগ দিতে হয়, আস্তে আস্তে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ক্রিয়েট হয়ে যায়। তার জন্য সমস্ত কমিউনিটিকে দরকার ফুল কোর্স অফ অ্যান্টিবায়োটিক করা। ফুল কোর্স অফ অ্যান্টিবায়োটিক না করলে আস্তে 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 আমরা কিন্তু এই রেজিস্ট্যান্ট ভ্যারাইটিগুলো দিয়ে আমাদের অনেক বেশি মেডিসিনাল কস্ট বাড়বে, বডির উপরে অনেক বেশি চোট আসবে। আজকে যদি একজন কেউ ডিজিজ কখনো হয় না, তার যদি অনেকদিন পরে ডিজিজ হয়, তখন রেজিস্ট্যান্ট ভ্যারাইটির প্যাথোজেনটা দিয়ে হলে তাকে কিন্তু ওই নিউ জেনারেশন ড্রাগটাই খেতে হবে। সে কোনোদিনও ড্রাগ খায়নি বলে সে তাকে ওই ওল্ডার জেনারেশন ড্রাগ দিয়ে তাকে আর হবে না। ফলে সে দায়ী না হলেও কমিউনিটির কারণে রেজিস্ট্যান্ট ভ্যারাইটিটা চলে আসে বলে ফুল কোর্স অফ মেডিকেশন করাটা খুবই জরুরি। ফুল কোর্স অফ মেডিসিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট for typhoid and another any kind of bacterial treatment or any kind of treatment. Now coming to the next disease, that the disease name is pneumonia, is a lung related disease caused by bacteria. Pathogen is bacteria. আবারও বলছি bacteria and fungal or কোনটা protozoal সেটা নিয়ে তোমরা জানতে হবে। Bacteria, name of the bacteria is Streptococcus pneumoniae. অনেক নাম আছে, অনেক ভ্যারাইটি আছে, বাট একটা দুটো নাম অ্যাটলিস্ট মনে রাখবার জন্য, হোল লট অফ নেম থাকলে তোমাদের কনফিউজ হতে পারে, তাই অল্প কিছু নাম তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অ্যানাদার ব্যাকটেরিয়া হেলিকো, এটা যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। মনে রাখবে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি কিন্তু ইনফ্লুয়েঞ্জা শুধু করে না, এরা একটা ব্যাকটেরিয়া হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, ইনফ্লুয়েঞ্জার ব্যাকটেরিয়া, ইনফ্লুয়েঞ্জা ফ্লু টাইপ অফ বা নিউমোনিয়ার ব্যাকটেরিয়া, সেটা কিন্তু ইনফ্লুয়েঞ্জি না, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা একটা ব্যাকটেরিয়া, ভালো করে মনে রাখো। আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেটা একটা আলাদা ভ্যারাইটি, ইনফ্লুয়েঞ্জা এটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এই দুটো ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে নিউমোনিয়া ডিজিজটি। কাজে নিউমোনিয়া ডিজিজটি তো মনে রাখবে লাংসের অ্যালভিওলাইতে গিয়ে এই ডিজিজটি ওয়াটার অ্যাকুমুলেট করে দেয়, তার মধ্যে একটা পুরো লেয়ার করে দেয় নিউমোনিয়ার, এবং নিউমোনিয়া কিন্তু ডেডলি ডিজিজ হয়ে যেতে পারে। আমাদের প্লুরা ভিসারাল লেয়ার ইনসাইডে, আউটার লেয়ার প্যারাইটাল, তার ভিতরে একটা প্লুরাল ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের মধ্যে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে শুরু করে এবং এর জন্য কন্টিনিউয়াস মেডিকেশন, সেরে যাবার পরেও কন্টিনিউয়াস মেডিকেশন দিয়ে যেতে হয় ফুললি ব্যাকটেরিয়া ফ্রি হতে গেলে। প্যাথোজেন এন্ট্রি কি করে? থ্রু কন্টামিনেটেড এয়ার। এয়ারে যদি কন্টামিনেশন এসে যায় বা অনেক সময় ঠান্ডা লেগেও হয়ে যেতে পারে, বা আরেকজনের বডি থেকে, তাই মুখে মাস্ক পরাটা দরকার আছে। এই যে আজকের দিনে কোভিড এর জন্য আমরা মাস্ক পরছি, সেটা কিন্তু নিউমোনিয়াকেও আটকে দিতে পারে। ইনহেলেশন অফ ড্রপলেটস রিলিজড বাই ইনফেক্টেড পারসন, যেটা আমাদের করোনা বা কোভিড এর ক্ষেত্রেও
পসিবল। একই রকম ভাবে মাস্ক পরে থাকলে সেটা ড্রপলেট গুলো আমরা এভাবে কন্টামিনেটেড হব না। প্রাইমারি রিচ টু দ্য লাংস, লাংসের মধ্যে এরা চলে যায়, প্রথমে নস্ট্রিল হয়ে লাংসে যায়, তারপরে অ্যালভিওলাই গেটস ইনফেক্টেড, অ্যালভিওলাই গুলো ফুলে যায়, ওয়াটার অ্যান্ড মিউকাস অ্যাকুমুলেটেড হয়ে যায়, আমাদের ব্রিদিং এর প্রবলেম হয়, এইভাবে নিউমোনিয়া কজ করে যায়। নিউমোনিয়া সিভিয়ার হয়ে গেলে এটা ডেডলি হয়ে যেতে পারে। নিউমোনিয়ার সিমটমস সেই একই রকমের আগের মতোই, হাই ফিভার, তার সঙ্গে নিউলি আসলো চিল বা ঠান্ডা ফিল হবে, কাফ আসবে, কাফ মানে কাশি, শর্ট অফ ব্রেথ, শ্বাস প্রশ্বাস খুব গভীরভাবে পড়তে শুরু করবে, ব্রিদিং এর প্রবলেম আসবে, হেডেক কমন প্রবলেম, ব্লুইশ লিপ অ্যান্ড ফিঙ্গার নেইলস, যেটা আমাদের কোভিডেরও কিছু সাইন, ফিঙ্গার নেইল গুলো ব্লুইশ টাইপের হয়ে যাবে, নীলচে রঙের হয়ে যাবে, আমাদের লিপ যেটা হবে সেটা ব্লু টাইপের কালার হয়ে যাবে, বিকজ কার্বন ডাইঅক্সাইড রিলেটেড, যেহেতু অক্সিজেন যাবে না সেই জন্য কার্বন ডাইঅক্সাইড ব্লাডে বেশি করে আসতে শুরু করবে, অর্থাৎ রেডনেসটা কমে গিয়ে আমাদের ব্লুইশ দেখা যাবে, উইকনেস, ইট ইজ কমন ফর অল দ্য ডিজিজেস। অ্যান্ড প্রবাবল ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের কথা যদি বলতে পারি, ডায়াগনোস থ্রু ইউরিন টেস্ট, মিউকাস টেস্ট অ্যান্ড চেস্ট এক্স-রে, এগুলো যদি এক্স-রে করি আমরা প্রচুর পরিমাণে অ্যাকুমুলেশন অফ মিউকাস পাবো, মিউকাস অ্যাকুমুলেটেড হয়ে যাবে, দেখা যাবে চেস্টের বিভিন্ন জায়গায় মিউকাস অ্যাকুমুলেটেড হয়ে গেছে, হাত দিয়ে আমরা তাকে বের করতে পারবো না। আমাদের চেস্টের মধ্যে আমাদের যে ট্র্যাকিয়া আছে তা আমাদের প্রচুর পরিমাণে ছোট ছোট সিলিয়া আছে, সিলিয়া পুরো আটকে যাবে, বডি থেকে কিছু বের করতে পারবে না। আমাদের কেন কাশি হয় বলতো? যখন মিউকাস ফর্ম করে যায় ভাইরাস ব্যাকটেরিয়াকে ঘিরে, তখন কাশির মধ্যে দিয়ে বডি চায় মিউকাসের থ্রু দিয়ে সেই প্যাথোজেন গুলোকে বাইরে বের করে দিয়ে দিতে, তো সেই জন্য আমাদের কিন্তু কাফ হয়। প্রথম দিকে কাফকে আমাদের কাফ বের করে দেওয়া উচিত, তারপরের দিকে কাফ যদি বন্ধ না হয়, কারণ আমাদের কাফ সেন্টারটা তখন অ্যাক্টিভেট থাকে, তখন অ্যান্টি কাফ বিভিন্ন ধরনের সিরাপ আছে, এন নাম্বার অফ সিরিজ আছে এই ধরনের, কোনোটা মিউকোলাইটিক, কোনোটা ব্রেনের কাফ সেন্টারকে দুর্বল করে দিয়ে কাফিংটাকে কমিয়ে দেয়। আফটার আ পিরিয়ড অফ সাম স্পুটাম বেরিয়ে যাওয়ার পরে এটা করা উচিত। ট্রিটমেন্ট কিভাবে আমরা প্রবাবল ট্রিটমেন্ট করতে পারি? উইথ এ কোর্স অফ অ্যান্টিবায়োটিক মেডিসিন। আবারও বলছি, এক্ষেত্রেও কোর্স লাগবে, এর আগেই তোমাদের কোর্স নেবার কারণটা বলে দিয়েছি, বিডি ফর 10 ডেজ বা এই কিছু, এটা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক নিলে হয় না, কখনো অ্যাজিথ্রোমাইসিন নিতে হতে পারে, এগুলো কিছু কমন, কখনো সিপ্রোফ্লক্সাসিন, কখনো সেফুরক্সাইম, এগুলো ব্র্যান্ড নেম আছে বিভিন্ন কোম্পানির। তুমি জানো আমি কোম্পানিতে কাজ করতাম, এই ধরনের বিশেষ করে সেফুরক্সাইম বা সেফটাম বা কেফটাম বলে একটা ওষুধ আছে, সেটা খুব ভালো করে নেওয়া যায়। অগমেন্টিন নামে একটা অ্যান্টিবায়োটিক আছে, অ্যামক্সিসিলিন, ক্ল্যাভুলিনিক অ্যাসিড, ক্ল্যাভাম, এই ড্রাগগুলো নেওয়া যেতে পারে। যদিও আমি ডাক্তার নই, আমার কথা অনুযায়ী কখনো শুনবে না, ডাক্তাররা যখন বলবে ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করে নিয়ে তবেই এগুলো নিতে হবে, কারণ হিউম্যান টু হিউম্যান সিমটমের কিছু চেঞ্জ আসে, কাজে সবকিছু আমি এখন বললাম তখন আসবে না, কারণ এগুলো হোস্ট স্পেসিফিক্যালি কিছু ডিফারেন্ট সিমটম আসে, তখন ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক তাদের কাজ করে। তাহলে নিউমোনিয়ার পরে চলে আসি কমন কোল্ড। এটা খুবই কমন, সারা বছরে অনেকেই হয়, সিজনাল বলা হয় এটাকে। প্যাথোজেন, এটা ভাইরাল ডিজিজ, কমন কোল্ড। রাইনো ভাইরাস, ইম্পর্টেন্ট, রাইনো ইজ রিলেটেড উইথ নোজ, মনে রাখবে রাইনাইটিস বলে এটাকে, রানিং নোজ, রাইনো মানে নোজ, রাইনোসরাস নামটা পড়েছে যেহেতু নোজের মধ্যে একটা ছোট্ট ওই খড়গ মতো থাকে, তার নোজটা স্পেশালি, তাই জন্য ওটাকে রাইনো মানে, রাইনো মানে ল্যাটিন শব্দ, এটাকে বলা হয় নোজ রিলেটেড, অর্থাৎ নোজে কোনো প্রবলেম, তাই যে রাইনাইটিস, রানিং নোজ, সেইটা আমাদের ভাইরাস থেকে আমাদের কজ করে। তাহলে রাইনো ভাইরাস ইম্পর্টেন্ট। প্যাথোজেন এন্ট্রি কি করবে? থ্রু কন্টামিনেটেড এয়ার, অবজেক্ট বা কন্টামিনেটেড পিপল, ইনহেলেশন অফ ড্রপলেট রিলিজড বাই ইনফেক্টেড পারসন, ওই একই রকম। মাস্ক আমাদের পরে সেই ড্রপলেট থেকে দূরে থাকতে হবে, তাহলে যদি কিছুটা আমরা প্রোটেকশন পেয়ে থাকি। নোজ অ্যান্ড রেসপিরেটরি প্যাসেজ গেট ইনফ্লেটেড, মেইনলি হচ্ছে এখানে আমাদের নোজের যে প্যাসেজটা, এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ নোজ, এটা কিন্তু লাংসে যায় না, কমন কোল্ড মেইনলি নেজাল এরিয়াতে এই ডিজিজগুলো হয়ে থাকে, আমরা ভালো করে বুঝবো। এই যে নেজাল এরিয়াতে এগুলো ইনফ্লেটেড বা ফুলে যায়। আইটিস
দেখো রাইনাইটিস, আমি আগে বললাম যে কোনো আইটিস শব্দটা জুড়ে যাবে ইনফ্লামেশন অফ এনি অর্গান, মেনিনজাইটিস, ফ্যারিনজাইটিস, হেপাটাইটিস, ল্যারিনজাইটিস, ফ্যারিনজাইটিস, এই যে আইটিস, কনজাংটিভাইটিস, অর্থাৎ কোনো কিছুর ইনফ্লামেশন। তাহলে রানিং নোজ যেটাকে বলছি রাইনাইটিস মানে আমাদের নোজের পার্ট বা নোজের প্যাসেজ গুলো ফুলে যায়, ট্র্যাকিয়া ফুলে যেতে পারে, নোজের প্যাসেজ ফুলে যেতে পারে, ইনফ্লেটেড মানে ফুলে যাওয়া। তবে এটা ঠিকমতো এর আমি আগেই বলেছি কোনো ডিজিজ ভাইরালের কোনো প্রামাণ্য ওষুধ হয় না, কারণ ভাইরাল ডিজিজ যে কোনো রকম ভাবে ভাইরাস নিজেদেরকে চেঞ্জ করতে পারে। ভাইরালের কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ সেরকম এখনো বের হয়নি। দেখতে পাচ্ছ যে আজকে কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কিভাবে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ না আসার জন্য আমরা কিভাবে ইনফেক্টেড হয়ে যাচ্ছি। কিন্তু ভাইরাস যখনই অ্যাটাক্ট হয় মনে রাখবে যে সেলগুলোতে অ্যাটাক্ট হয় সেই সেলটাকে সে তো মেরে ফেলবেই, কিন্তু সেল যখন মরে যাবে এরা হোস্ট স্পেসিফিক হয়। যখনই হোস্ট মানে একটা এটা ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট হয়, সেজন্য মেডিকেশন ইজ ডিফারেন্ট। সো মেডিকেশন গুলো যখন আমাদের সেই তার ভিতর থেকে ইন্টারফেরন বেরোয়, যখন তোমাদের আমি ইমিউনিটি বোঝাবো তখন ইন্টারফেরন নিয়ে আরো দু একবার বলবো, শুনে নাও। যে ভাইরাস ইনফেক্টেড হয়ে গেলে তখন যে সেলটা মারা যায় সে কিছু গ্লাইকোপ্রোটিন, কিছু ইন্টারফেরন রিলিজ করে, যেগুলো করে আদার সেলকে একটা সিগন্যাল দিয়ে দেয় যে তোমরা প্রোটেক্টেড হয়ে যায়, সেখানে ভাইরাস আর ঢুকতে পারে না। সেজন্য আস্তে আস্তে ভাইরাল ডিজিজ গুলো দেখা যায় 3 to 4 ডেজের মধ্যেই কমে যায়, এটা নর্মাল। কিন্তু কখনো কখনো যদি রিসেপ্টর পার্ট বা যেগুলো উইক পয়েন্ট থাকে সেলের, সেই পার্টগুলো দিয়ে অনেক সময় যদি কোনো প্যাথোজেন এন্ট্রি নেওয়ার সুযোগ পায় তাহলে সেগুলো ডেডলি হয়ে যায়, যেরকম আজকে কোভিড হয়ে গেছে। তাই তারা অনেক বেশি আমাদের ইন্টারলিউকেন অথবা আমাদের একটা ইনার যে ইমিউনিটি সিস্টেম সেটা ম্যাক্সিমাম বুস্ট আপ হয়ে গিয়ে সাইটোকাইন স্টর্ম করে দেয়, সাইটোকাইন ঝড়। যে সাইটোকাইন স্টর্মের জন্য কিন্তু হিউম্যান বিং মারা যেতে পারে। আমারই বডির প্রোটেকশন সিস্টেম যদি অতিরিক্ত বেশি পরিমাণে ফাইট করতে শুরু করে তাহলে বডির নর্মাল সেলকেও তারা ডিস্ট্রয় করে দিতে শুরু করে, অনেক সময় অটো ইমিউনের মতো অনেকটা। এইভাবে করেও কিন্তু এই ড্রাগগুলো, এই প্যাথোজেনগুলো আমাদের অন্যভাবে ইনডাইরেক্টলি কিল করে ফেলে আমাদের ইমিউনিটি সিস্টেম। ইমিউনিটি নিয়ে তখন তোমাদের এটা ভালো করে বলে দেবো। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে কমন কোল্ডও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, বাট ইট ইজ এ কমন হয়ে থাকে, বাট দেখা যায় কিছুদিনের মধ্যে এটা সেরে ওঠে, দুর্বলতা, উইকনেস এগুলো থাকে। তাই কন্টামিনেটেড এয়ার থেকে মুক্ত থাকতে গেলে বা ইনফেক্টেড পার্সন থেকে মুক্ত থাকতে গেলে আমাদের N95 যে মাস্কগুলো আছে, পার্টিকুলারলি ভেরি স্মল পোর থাকে, ডাবল লেয়ার প্রোটেকশন নেওয়াটা খুবই জরুরি। আর ভাল্ভ মাস্ক জেনারেলি ইউজ করা ভালো না কেন? কারণ ভাল্ভ মাস্ক দিয়ে যে ভাল্ভ ইউজ করছে সে হয়তো বাইরের থেকে প্রোটেক্টেড হলো, কিন্তু তার বডিতে যদি কোনো ইনফেকশন থাকে সেটা সে বাইরে কন্টামিনেটেড করে দিতে পারে। তার জন্য ভাল্ভ মাস্কটা অ্যাভয়েড করা ভালো, বা ভাল্ভ যদি পড়তেই হয় তাহলে ডাবল প্রোটেকশন দিয়ে সেটা পরে নেওয়া উচিত। এইভাবে যদি আমরা হেলথ প্র্যাকটিসটা এখন বাইরে বেরোবার আগে করি তাহলে আমরা যেমন করোনা থেকে বাঁচতে পারবো, সেই সঙ্গে কমন কোল্ড জাতীয় বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় কোনো ডিজিজ থেকেও আমরা সেফ থাকতে পারবো। কমন কোল্ডের যেটা সিমটম আছে, সোর থ্রোট, গলা ব্যথা করবে, কাফ হবে, হেডেক হবে, ন্যাজাল কনজেশন, ন্যাজাল মানে নোজ চেপে আসবে, ন্যাজাল ডিসচার্জ, নাক থেকে ডিসচার্জ বা সর্দির মতো জল, একদম জলের মতো বেরোবে, রাইনাইটিস অ্যান্ড হর্সনেসনেস, গলার আওয়াজের একটা পরিবর্তন এসে যায়। ট্রিটমেন্ট উইথ মেডিকেশন লাইক পেইন কিলার, নাকের মধ্যে ফুলে যায় বলে একটু পেইন হতে পারে, নেওয়া যেতে পারে কিছু কাপ সিরাপ অর ন্যাজাল সিরাপ বা ন্যাজাল ড্রপ, ভেন্ট্রোলিন টাইপের কিছু, যেগুলো ন্যাজাল প্যাসেজটাকে আরো যাতে ঠিক করা যায়, স্মুথ করা যায়, যাতে শোর থ্রোটটা না হয়, সেগুলো ইউজ করা যেতে পারে। আর অ্যান্টিবায়োটিক অনেক সময় এক্ষেত্রে দেওয়া হয়। আমি আগেই বলেছি স্যার অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়া দেখা হয়, তাহলে ভাইরাল ইনফেকশনে কেন অ্যান্টিবায়োটিক নেওয়া হবে? ইয়েস, এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, কমন কোল্ডও ব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল নিতে হতে পারে। কারণ যখন কমন কোল্ড হলো বডি তখন ভার্নারেবল হয়ে যায়, বডি তখন অন্য যে ইনফেক্টেড আইটেমগুলো আমাদের এয়ারে ঘুরতে থাকে তারা তখন স্কোপ পেয়ে যায়, এন্ট্রি নিয়ে ফেলে, তারা তখন গিয়ে সেকেন্ডারি ইনফেকশন করে।
করে গিয়ে ব্যাকটেরিয়া সেখানে বাসা বেঁধে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হতে শুরু করে। তার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে সেকেন্ডারি ইনফেকশনকে তারা কমিয়ে দেওয়া হয়। ভাইরাল অ্যাকশন তো ইন্টারফেরন বা ভাইরাসের নিজের অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার কথা, চলে যায় 3 to 4 ডেজের মধ্যে, কিন্তু সেকেন্ডারি ইনফেকশন দিয়ে সেই ইনফেকশনটা লং লাস্টিং হতে পারে। তা সেটা যাতে না হয় ডাক্তাররা অনেক সময় গিয়ে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করে থাকে। তাহলে এটা হলো কমন কোল্ড নিয়ে আমাদের কিছু ইনফরমেশন, এগুলো রাখতে হবে। তোমাদের আশা করি ইনফরমেশনগুলো ভালো লাগছে। এই যে কাপ সিরাপ খাইয়ে দিচ্ছে দেখো, এটাও একটা বেশ সুন্দর এক্সাম্পল। আমাদের মধ্যে ছোট দুজন, তাদের কাছে বড়রা জানিয়েছে তাই তারা এটা করছে, ছোটরা নিজেরা আগে করতে যাবে না। এরপর আছে অ্যামিবিয়াসিস বা অ্যামিবিক ডিসেন্ট্রি, বাংলায় বলি আমাশা। এটা আমাদের বেঙ্গল সাইডে খুবই কমন। এটার যে প্যাথোজেন সেটা মনে রেখো প্রোটোজোয়া। এতক্ষণ আমরা ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল পেয়েছি, এরপরে আসছি প্রোটোজোয়া। মনে রেখো দিছে প্রোটোজোয়া, ঠিক আছে, প্রোটিস্ট। প্রোটোজোয়াটার নাম কি? এন্টামিবা হিস্টোলাইটিকা। খুব ইম্পর্টেন্ট, আমি একটা একটা করে নাম বলছি। ফ্লাই আর দ্য ক্যারিয়ার, দে আর নট দ্য ভেক্টর। আবারও বলেছি, দে ক্যান ক্যারি দ্য অ্যামিবিক প্যাথোজেন from the stool of infected person, from the body droplet of the infected person। সেখান থেকে গিয়ে যদি কারোর ফুডের মধ্যে গিয়ে বসে পড়ে তাহলে এইভাবে প্যাথোজেনটা এন্ট্রি করতে পারে। আগেই বলেছি কন্টামিনেটেড ফুড, contaminated food, drinking water, housefly acts as transmitting agent or carrier, they are not vector, আগেই বলে দিয়েছি। and treatment is primarily affect large intestine, large intestine কে এরা ইনফেক্ট করে দেয়, মানে বৃহদন্ত্র। আমাদের মনে রাখবে স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ আছে, লার্জ ইন্টেস্টাইনে করে বলে এরা একদম ডিসেন্ট্রি মতো করে দেয়, ঠিক আছে। অ্যামিবিয়াসিস কিরকম করে আমি একটু কথাগুলো বলে দিই। বিশেষ করে যেখানে স্টুল জমা হয় সেখানে গিয়ে প্যাথোজেনটা বেশি এন্ট্রি নেয়। আমাদের পুরো লার্জ ইন্টেস্টাইনে যে ওয়াল আছে তাতে মিউকাস মেমব্রেন থাকে, সেই মিউকাস মেমব্রেনের গায়ে এরা বসে থাকে এই প্যাথোজেন বা প্রোটোজোয়ারা। তারা ওই প্যাথোজেনগুলোকে ইট করতে থাকে, করতে 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 তারা একেবারে তার যে মিউকাসকে পুরো খেয়ে ফেলার পরে তারা লার্জ ইন্টেস্টাইন ওয়াল অবধি যদি টাচ করে যায় তাহলে সেখান থেকেও তারা ব্লাড খেয়ে নিতে থাকে। তখন অ্যামিবিক ডিসেন্ট্রির সঙ্গে ব্লাড পড়ে, মিউকাস পড়ে। দেখবে ওই জন্য মিউকাস, আমাশায় মিউকাস হয়, ব্লাড পড়ে এবং তলপেটে খুব বেশি ব্যথা হয়। এই ব্যথা করে আমরা যখন স্টুল করতে যাই তাহলে অল্প করে আমাদের ডেফিকেশন হয়। মনে রাখবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পেট ব্যথা, এটা যদি খুব বেশি হয়ে যায় পেট ফুটো পর্যন্ত করে দিতে পারে। বি অ্যাওয়ার, বি কেয়ারফুল অন দ্যাট। তবে আমি তোমাদের জন্য যদি কারোর এই ধরনের পেট ব্যথা করে পেটে হঠাৎ করে কামড় দিয়ে তোমাদের ডিসেন্ট্রি হয়, এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে দু একটা উদাহরণ দিচ্ছি। অনেকেরই বাড়িতে রেফ্রিজারেটর আছে, সেখান থেকে অল্প একটু বরফের কুচি নেবে, বাড়িতে কোনো মেটালের বাটি বা বোল বা যদি তা না হয় একটা বোতল, তার মধ্যে বরফের কুচিগুলো ভরে দেবে, মুখটাকে বন্ধ করে দেবে, করে দিয়ে তল পেটের মধ্যে একটুখানি মাস্টার্ড অয়েল বা যে কোনো স্লিপারি আইটেম তল পেটে, কিন্তু নিচে পেটের নিচের দিকে লাগিয়ে যদি খুব ঠান্ডাটা যদি তুমি একদম পুরো পেটের মধ্যে বোলাতে পারো, দেখা যায় আমার ক্ষেত্রে আমি দেখেছি বা যাকে যাকে আমি ট্রিটমেন্ট করেছি, আমার ফ্যামিলিতে করেছি, আমি নিজে কুপুরে করেছি, দেখা যায় সেই অ্যামিবিক ডিসেন্ট্রির সমস্যাটা খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যায়। কেন? কোল্ড টেম্পারেচারে সেটা বাঁচতে পারে না, মরে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু যদি খুব বেশি প্রবলেম হয় তখন কিন্তু মেডিকেশনের বা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ নিতেই হবে। এটা একটু কমন তোমাদের বলে দিলাম, এটা অনেকেই উপকার পায়। আমার এই ওয়েটা তোমরা করে নিতে পারো, আশা করি তোমরা অনেকেই রিলিফ পাবে। এবার আমরা সিমটম গুলো কি, আমরা অলরেডি বলে দিয়েছি সিমটম, আরেকটু বলে দিই। অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, প্রচন্ড রূপে ব্যথা হবে। স্টুল উইথ ব্লাড অ্যান্ড মিউকাস, এটা থাকতে হবে। অ্যান্ড কখনো কখনো কনস্টিপেশনে এসে যেতে পারে, বাট রেয়ার কেসে। ট্রিটমেন্ট, অ্যান্টি অ্যামিবিক ড্রাগ ফর ইন্টেস্টাইন অ্যান্ড লিভার। অ্যান্টি অ্যামিবা কিন্তু লিভারেও গিয়ে পৌঁছে যেতে পারে, অ্যান্টি অ্যামিবিক অর্থাৎ অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ নিতে হবে। টিনিডাজল, অ্যান্টিবায়োটিক উইথ টিনিডাজল, বা এই ধরনের কোনো ওষুধ নেওয়া যেতে পারে, বা তা না হলে মেট্রোনিডাজলও একটা
ভালো কাজ করে প্রোটোজোয়ার এগেনস্টে, দারুণ কাজ করে। মেট্রোনিডাজল খুব ইম্পর্টেন্ট, খুব তেতো হয় কিন্তু ভেরি এফেক্টিভ ওষুধ। এই কথাগুলো বলা উচিত নয়, আমি জেনারেল নাম বলছি, তবুও ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত। দেখো, হ্যান্ড ওয়াশ করে খাওয়াটা খুবই জরুরি। ওয়াশিং ইওর হ্যান্ড, এটা তো এখন কোভিড পরিস্থিতিতে বারবার ওয়াশ করছো বা স্যানিটাইজার ইউজ করছো, সেই স্যানিটাইজার ইউজ করতে হবে বারবার। এটা আমাদের লাইফের একটা অঙ্গ করে নিতে হবে, লাইফের পার্ট করে নিতে হবে। ইউজিং স্যানিটাইজার, ওয়াশিং ইওর হ্যান্ড কন্টিনিউয়াসলি, তাহলে কোভিড থেকে যেমন বাঁচবো, সেই সঙ্গে এই ধরনের প্রোটোজোয়াল ডিজিজ থেকেও আমরা অনেকাংশে বেঁচে থাকতে পারবো। ক্লিনলিনেস ইজ ম্যান্ডেটরি মাস্ট ফর কিওর অ্যান্ড প্রিভেনশন। আজকালকার দিনের স্কুলগুলোতে মিড ডে মিল খাওয়ানো হয়, যদিও তোমরা যে ক্লাসে পড়ছো তাদের মিড ডে মিলের তোমাদের আওতায় পড়ছো না, বাট স্টিল তোমাদের অ্যাওয়ার করতে হবে বাচ্চাদের, অ্যাওয়ার করতে হবে ফ্যামিলি মেম্বারদের যে মুখে হাত দেবে না। ছোট বাচ্চাদের এগুলো বেশি হয়, দেখবে ওরা প্রায় মুখে হাত দিয়ে ফেলে। মুখে হাতের মধ্যে থেকে আমাদের সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া। হাতকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখা যায় থাউজেন্ডস অফ প্যাথোজেন্স পাবো। তাই সব সময় স্যানিটাইজার ইউজ করা দরকার। এতদিন অবধি স্যানিটাইজার পাওয়া যেত না ভালো করে, এখন যা পরিস্থিতি, আগামী 5 to 10 ইয়ার্স দেখবে স্যানিটাইজার উইল বি অ্যাভেলেবল ইন দ্য মেডিসিন শপস। তোমরা স্যানিটাইজারের বোতল পকেটে রাখবে, সব সময় স্যানিটাইজার ইউজ করবে, কোভিড থাকুক বা না থাকুক। আদার ডিজিজ থেকেও তোমরা এইভাবে স্যানিটাইজার ইউজ করে পার্সোনাল হেলথ বেটার করে তোমরা এই ধরনের ডিজিজগুলো থেকে তোমরা রিলিফ পেতে পারবে সবাই, এবং তোমরা এটা প্রচারও করবে।